শবনম কি আর কোনোদিনও ফিরে আসবে না? তুই একটা সাধারণ বুদ্ধি দিয়ে বল, শবনমের কি ফিরে আসার আর কোনো সম্ভাবনা আছে? তুই তো বুঝতে পারছিস, সাধারণভাবেই ভেবে দেখ। আমি এটা বিশ্বাস করতে পারি না। আমি সত্যি এটা বিশ্বাস করতে পারি না যে যে শবনম আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। থাক না, এই কথাগুলো এখন বাদ দে না। আমিও ক্লান্ত হয়ে গেছি কথাগুলো শুনতে শুনতে। আমি আমি তোর পাশে থাকবো যশ, ঠিক আগে যেরকম করেছিলাম এখনো। তুই যেভাবে আমাকে তোর পাশে রাখতে চাইবি, তুই ঠিক যেভাবে চাইবি, যেমনই চাইবি, আমি সেরকম ভাবেই তোর সঙ্গে থাকবো। কিছুদিন আগে পর্যন্ত তোকে আমরা বোঝাচ্ছিলাম, দেখ রোহিণী, সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। তুই বলেছিস যশের পরে তোর জীবনে আর কাউকে ভাবতে পারিস না। এই নিয়ে কাকু কাকিমা অনেক অশান্তি করেছেন, ইনফ্যাক্ট কাকিমা অসুস্থ হয়ে পড়েছেন, তাও তুই তোর সিদ্ধান্ত বদলাসনি। এখনো তুই বলছিস যশ তোকে যেভাবে চাইবে তুই সেভাবে ওর সঙ্গে থাকবি। কেন বলতো? সমাজে তোর কোনো সম্মান নেই, চাকরি ক্ষেত্রে তোর কোনো সম্মান নেই, ইনফ্যাক্ট নিজের পরিবারের কাছে নিজের সম্মান রাখার দায় নেই তোর। আচ্ছা তুই আমাকে একটা কথা বল রোহিণী, সব সময় তুই রিসিভিং এন্ডে কেন থাকবি বলতো আমাকে? রোহিণী, আমার তোর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সিরিয়াসলি তুই আমার জন্য অনেক করেছিস রে। আমি আমি শুধু অত্যাচার করেছি তোর উপর, কিন্তু ট্রাস্ট মি, বিশ্বাস কর, আমি কিন্তু মন থেকে কিচ্ছু করিনি। যশ প্লিজ, ইটস ওভার, ডান। তুই এই কথাগুলো আমাকে আর বলিস না, আমার শুনতে ভালো লাগে না। একজন মেয়ে হিসেবে এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে না। তোর আর আমার এনিওয়ে, আমি কোনো কথা বলতে চাই না, আমি ওপিডিতে আছি, তুই চলে আসিস। স্বপ্নদীপ আসি আমি। ও কি রাগ করলো আমার উপর? তুই ভালো করে ভেবে দেখিস তো যশ, এরপরে কি ওর রাগ করার কথা নয়, এরপরে কি ওর অপমান হওয়ার কথা নয়? যে মেয়েটা তোর সঙ্গে 24 আওয়ার্স আছে, 24 আওয়ার্স, যাকে ছাড়া তোর এক মুহূর্ত চলছে না, তাকে কিনা তুই বলছিস তুই শবনমকে ছাড়া আর কাউকে অ্যাকসেপ্ট করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে মন থেকে অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না, কিন্তু অন্য লোকের চোখে তোদের সম্পর্কটাকে স্বামী স্ত্রী সম্পর্ক করে নে যশ, নাহলে কিন্তু রোহিণীর অপমান হচ্ছে, অসম্মান হচ্ছে দিনের পর দিন। রোহিণীর কোনো পরিচয় নেই। আচ্ছা তুই আমাকে বল, তোর প্রাক্তন বউয়ের পরিচয় নিয়ে ও কতদূর এগোতে পারে? তবু তোর বাড়ির লোকের অপমান অসম্মান সহ্য করে কিন্তু ওকে যায়। সবাই যে তোদের বাড়ি পছন্দ করে ওকে তা কিন্তু নয়। আমি সবটা জানি, রোহিণী আমাকে সবটা শেয়ার করে, আর এর জন্য রোহিণী অনেক কষ্টে আছে। এরপর রোহিণী যদি ডিপ্রেশনে আত্মহত্যা করে, তখন তুই কি করবি যশ? স্বপ্নদীপ, যা সত্যি আমি তাই বললাম। শবনমকে তো তুই হারিয়েছিস, নতুন করে আরেকজনকে হারানোর সুযোগ করে দিস না যশ। জীবনটা অনেক বড় যশ, একজন চলে গেলে জীবনটা থমকে থাকে না। না না, আমি বলছি না যে তুই শবনমকে ভুলে যা, কিন্তু তার মানে এই নয় তুই সারাটা জীবন রোহিণীকে এইভাবে ব্যবহার করবি। স্বপ্নদীপ, আমি কোনোদিনও রোহিণীকে ব্যবহার করার কথা ভাবি না। তুই ব্যবহার করার কথা না ভাবলেও লোকে তো সেটাই ভাবছে। হ্যাঁ, তুই লোকের কথায় গুরুত্ব দিবি না সেটা আলাদা কথা, কিন্তু সমাজে থাকতে গেলে সবাইকে সেই গুরুত্বটা দিতে হয় যশ। রোহিণীকেও প্রত্যেকটা মুহূর্তে সেই গুরুত্বই দিতে হচ্ছে। তাই বলছি যশ, যত তাড়াতাড়ি সম্ভব রোহিণীকে বিয়েটা করে নে। আর তো কোনো জটিলতা নেই। দেখ তাহলে কি হবে, রোহিণী তোর সঙ্গে সবসময় থাকতে পারবে, তোরও আর একা একা লাগবে না, আর রোহিণী থাকার একটা গ্রাউন্ডও থাকবে। কিন্তু আমি তো কোনোদিনও রোহিণীকে সুখী করতে পারবো না। রোহিণী কি এখনো সুখে আছে? তোর সেবা করেই তো রোহিণীর সুখ, বল, তোকে ভালোবেসেই রোহিণীর সুখ। তো হয় যশ, জীবনে দ্বিতীয়বার তুই এই ভুলটা করিস না। বন্ধু হিসেবে তোকে জাস্ট আমি একটা সাজেশন দিয়ে গেলাম। হ্যাঁ, আমি মানছি যে তোর আমার উপর অনেক অভিযোগ আছে। হ্যাঁ, আমি মানছি যে তোর আমার সম্পর্কে অনেক অন্যরকম ধারণা আছে, কিন্তু প্লিজ যশ, আমার এই কথাটার মধ্যে তুই অন্য কোনো মানে খুঁজতে যাস না।
রোহিণী আমার বন্ধু, আর আমি সবসময় রোহিণী ভালো চাই, তাই তোকে বলে গেল। আসি। জানিস দীপ, আজ কিন্তু আমাদের একটা দারুণ সারপ্রাইজ আছে। কি ব্যাপার? বলছি অপরাজিতা, তুমিও বসে পড়ো, একসাথে আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিই। আন্টি আপনারা বসুন না, আমি বসছি একটু পরে। মা, ও আমাদের বাড়ির অতিথি, তুমি ওকে রান্নাঘরে কাজ করো? আমায় কিছু বলিস না বাবু, আমার কোনো দোষ নেই। আমি ওকে বারবার বারণ করেছি, কিন্তু ও আমার কথা শোনে না। ও আমাকে বলছে যে আমার সারাক্ষণ এই শুয়ে বসে থাকতে একদম ভালো লাগে না, আর শুয়ে বসে থাকলেই কিরকম চিন্তা হয়, চিন্তা করি কিছু মনে করতে পারি না, তখন আরো কষ্ট হয়। তার থেকে কাজকর্ম করলেই আমার মনটা ভালো থাকবে। তো আমিও দেখলাম ও ঠিকই বলেছে, ও যদি একটু কাজকর্ম করে যদি ভালো থাকে তো থাকুক না। তবুও মা, তোমার মনে রাখা উচিত যে ও আমাদের বাড়ির অতিথি। বাড়িতে নিজে থেকে কেউ এলে তাকে অতিথি বলে, বাড়িতে কাউকে নিয়ে এলেও বুঝি তাকেও অতিথি বলে। আমি আপনাদের বাড়িতে রান্নাঘরে গিয়ে রান্না করলে বুঝি আপনার অসুবিধা হয়? না, সুবিধা অসুবিধার কথা নয়, মানে আপনি তো আমাদের বাড়ির গেস্ট, ফলে আপনাকে কেউ নিয়ে আসুক বা আপনি নিজে থেকে আসুন, অতিথির সম্মানটা তো হওয়া উচিত বাড়িতে। আর আমি দেখতে পাচ্ছি যে আমার বাবা মা দুজনেই সেটার লঙ্ঘন করছেন, মানে তাই জন্য ওনাদেরকে আমি সাবধান করছিলাম। দেখুন, কদিন পরেই তো আপনি এখান থেকে চলে যাবেন, তখন আমরা এখানে থাকবো। তখন দূর দেশ থেকে তো আপনি দেখতে আসবেন না যে আমরা এখানে কি করছি না করছি। সেটা অবশ্য আসবো না, সেটা সম্ভব নয়, কিন্তু আমি আমার বাবা মাকে ওটাই বলার চেষ্টা করছিলাম, ওনারা ভাববেন, কারণ আমি যখন কিছু একটা বলছি নিশ্চয়ই তার পেছনে একটা কারণ আছে, আর সেটা ওনাদের শোনা উচিত। বুঝতে পারছি, আপনি পুরো ব্যাপারটা অধিকার বোধ থেকে বলছেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, আপনার বাবা মা, আপনার তো অধিকার আছেই। কিন্তু কি বলুন তো, আমিও তো এখানে আছি, তাই আমারও একটা অধিকার বোধ জন্মেছে। তাই আমি যদি এখানে থাকি না, আমি আমার মতো করেই থাকবো, আমি অতিথির মতো করে থাকতে পারবো না। ভেরি গুড, আমার যা বলার তো আমি বললাম, এবার এটা আপনার বিবেক বিবেচনা। আচ্ছা, মেয়েটা শখ করে রান্না করেছে, আর আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি সেই রান্নাটা খাবো বলে, আর তুই এরকম করে জল ঢেলে দিচ্ছিস। কি ভাবছে বলতো মেয়েটা? কত শখ করেও পায়েসটা করলো। আপনি পায়েস বানাতে পারেন? পারি, সেটাই দেখলাম, আমি বানাতে পারি, কিন্তু পায়েস বানাতে গিয়ে আমার তেমন কোনো পুরনো স্মৃতি মনে পড়ল না। কি বলুন তো, আমি বিভিন্ন কাজ করছি, হতেই তো পারে যে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমার কোনো পুরনো কথা মনে পড়ে গেল। এরকমই তো হয় বোধহয়। আপনাদের মেডিকেল সায়েন্সে যদি কারোর সাময়িক মেমোরি লস হয়, তাদের তো এরকমই কাজের মধ্যে ফেলা হয়, তাই না? আপনি কি করে জানলেন? জানি না, বলতে পারবো না। যদি বলতে পারতাম তাহলে তো হয়েই যেত। আমি জানি না আমি কি করে এই কথাটা বললাম,
তবে আমার মনে হয় আমি যেটা বলছি ঠিকই বলছি। হ্যাঁ, আপনি 100% ঠিক বলছেন। এক এক সময় পেশেন্টকে ওই ধরনের ঘটনার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, মানে ওই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করা হয়। এই কথাগুলো আমার খুব চেনা, খুব জানা। আমি নিশ্চয়ই জগতের মধ্যে ছিলাম, তা না হলে কথাগুলো আমি কি করে জানতাম? আমারও তাই মনে হয়, ও নিশ্চয়ই ডাক্তার ছিল। বললাম না, সবকিছু ঈশ্বর। ঈশ্বর না চাইলে এরকম মিল হয় না। কিসের মিল আন্টি? না না, তুমি অন্যভাবে নিও না। আমার ছেলে তো ডাক্তার, তাই বলছি আমাদের মনে হচ্ছে তুমিও হয়তো ডাক্তার বা ডাক্তারি পড়তে, সেই জন্য এত মিল পাচ্ছি আর কি। আমরা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করছি না মা। তোমাকে ভালোবাসি বলে, তোমাকে কাছে রাখতে চাই বলে এমন নয় যে আমরা তোমার অতীতটাকে খুঁজছি না। আমরা নানা জায়গায় বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু কোনো যোগাযোগ আসেনি। তুমি কি আমাদের স্টেটের মেয়ে নও, অন্য স্টেটের মেয়ে? কিন্তু এত সুন্দর বাংলা বলো তুমি, তোমার কথার মধ্যে তো অন্য কোনো প্রদেশের টানও নেই। তাহলে আপনি খেতে বসুন, শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? প্লিজ। কার সময় নষ্ট করছি আমি? আমি আপনার সময়ের কথা বলছিলাম। এই বাবু, বলছিলাম কি যে তুই কটা দিন তো ছুটি এক্সটেন্ড করতে পারিস? না মা, আমার তো রিটার্ন টিকিট কাটা আছে। দেখ, এত বড় একটা সিদ্ধান্ত তো চট করে নেওয়া যায় না। তুই যদি আর কয়েকটা দিন সময় দিতিস, তাহলে ও মন খুলে সিদ্ধান্তটা নিতে পারে। কেন বলো তো তোমরা ওকে শুধু শুধু প্রেশারাইজ করছো? ওর যদি মেনে নেওয়ারই হতো তাহলে ও তো 1 মিনিটের সাথে মানতে পারতো। মানে ও যখন সেটা ডিসিশন নিতে পারছে না, মানে শি ইজ প্রেশারাইজড। ও মন ঠিক করতে পারছে না। হয়তো এই বাড়িতে আছে বলে মানে ভদ্রতার খাতিরে কিছু বলতে পারে, কিন্তু সেটা হয়তো মন থেকে নাও বলা হতে পারে। তোমরা ওকে একটা প্রস্তাব দিয়েছো, সেই প্রস্তাবে ও রাজি হবে কিনা, ও শরিক হবে কিনা সেটা তো জানা নেই। সেটা তো নাও হতে পারে, সে মন থেকে মেনে নাও নিতে পারে। না না, তা কেন বাবু? আমরা তো ওর ভালোর জন্যই বলছি। আর তাছাড়া ওরও তো জীবনে একটা পরিণতি দরকার। বেশ তো, ও যদি রাজি না থাকে তাহলে ও যেরকম বলবে তাই হবে। আন্টি বিশ্বাস করুন, আমি না কদিন ধরে সবকিছু মনে করার চেষ্টা করছি, খুব চেষ্টা করছি মনে করার, কিন্তু কিছুতেই না কিছু মনে পড়ছে না। তারপর যদি আমি ওনাকে কথা দিই আর আমার যদি পুরনো সবকিছু মনে পড়ে যায়, তখন কি করব আমি আন্টি? আমি তো তখন সবকিছু ফেলে আমি আমার পুরনো থেকে ছুটে যেতে চাইবো। সেটা তো ঠিক হবে না আন্টি, সেটা তো ওনার প্রতি অবিচার করা হবে, অন্যায় করা হবে। আমি আমি তার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আন্টি। আমি বুঝতে পারছি না আমি কি করব। সেরকম কোনো ঘটনা থাকলে তোমার কি একবারও মনে পড়তো না মা? তুমি যে বিবাহিতা নও, এ নিয়ে আমাদের মনের মধ্যে কোনো সংশয় নেই। জানি না আঙ্কেল, কিন্তু মাঝে মধ্যেই না কিরকম যেন শাকের আওয়াজ, উলুর আওয়াজ এবং ছায়া ছায়া কিছু মানুষকে দেখতে পাই। আমি বুঝতে পারি না আঙ্কেল, আমি জানি না। সে তুমি এর আগে অনেক বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছো, সেজন্য তো হতে পারে। আমি জানি না আঙ্কেল, আমি জোর করে কিছুই বলছি না। আমি শুধু একটাই কথা বলবো, যিনি আমার আশ্রয়দাতা, যিনি আমায় নতুন জীবন দিলেন, আমি এমন কিছু করব না যাতে আমি তাকে ছোট করে ফেলি। দেখো, সেটুকু ঝুঁকি তো নিতেই হবে মা, আর কিছু নয়। ও
ও তো বিদেশে চলে যাচ্ছে, হুট করে বললেই তো ও আসতে পারবে না, তাই আর কি। একটা শুভ কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায়। না না, আমরা তোমাকে জোর করছি না, আসলে তুমি কোনো অস্বস্তিতে থেকো না। আসলে তোমাকে আমাদের এত ভালো লেগেছে, তাই আমরা এই বুড়ো বুড়ি তোমাকে বারবার বলি। এক্স্যাক্টলি। তুমি যদি সিদ্ধান্তটা নাও নিতে পারো, তুমি আমাদের কাছে আগে যেমন ছিলে তেমনই থাকবে। আচ্ছা, খাবারটা ঠান্ডা হচ্ছে, আর পায়েসটা খেয়ে বলুন না কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, আপনিও বসুন না। আচ্ছা কি আসলে তোরাই বা বসছিস আচ্ছা, না মা, কেন? আমি তো বসুন। বুঝতে পারছি না। তুই তোর বাবা বসে পড়তে পারে। আপনি বসুন। হ্যাঁ। আঙ্কেল বসে যান এখানে। খেয়ে বলুন না কেমন হয়েছে। বাহ, বেশ হয়েছে তো। আপনি তো ভালো রান্না করেন। সত্যি পায়েসটা খুব ভালো হয়েছে। এই তুমি খাচ্ছ না পায়েস? হ্যাঁ, বাহ, অপূর্ব, খুব সুন্দর, দারুণ করেছো, দারুণ। তুমি খাবে না? আপনারা খান না আন্টি, আমি ঠিক খেয়ে নেবো। আমি তো খাচ্ছি, তুমি হাতে করে দিয়েছো আর আমি খাবো না? আমি নিশ্চয়ই খাবো। পরে কি হবে আমি জানি না, কিন্তু এই ঝুঁকিটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো এগোন। আপনি কি বলতে চাইলেন আমরা কিন্তু কেউ বুঝলাম না। তুমি কি বিয়ের ব্যাপারে কিছু বলছো? আমি বুঝতে পারছি যে আমার এইভাবে এখানে দিনের পর দিন থাকাটা আপনাদের জন্য কতটা অস্বস্তিকর। যারাই আসছে তারাই জিজ্ঞাসা করছে আমি কে, কোথা থেকে এসেছি, আর আপনাদেরকেও তার উত্তর দিতে হচ্ছে। দিনের পর দিন লোকের মনে প্রশ্ন বাড়ছে আমাকে নিয়ে। এটা আমার জন্য খুব অস্বস্তিকর আন্টি, আর আপনাদের জন্য যে কতটা বেশি অস্বস্তিকর আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি তাই বলছি যে আপনারা যেটা ঠিক করেছেন সেই মতোই এগোন। শুধু একটাই কথা আন্টি, আমার যদি কোনোদিনও পুরনো সবকিছু মনে পড়ে যায়, আর কোনোদিনও যদি দেখা যায় যে আমার অতীত খুবই শক্তিশালী, যেটাকে আমি কোনোদিনও উপেক্ষা করতে পারবো না, তখন কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ঈশ্বর তোমাকে আমাদের কাছে এনে দিয়েছেন, তিনি আমাদের কাছ থেকে কোনোভাবেই তোমাকে কেড়ে নেবেন না, এ বিষয়ে আমরা নিশ্চিত। কি জানো মা, জীবনে অনেক ক্ষেত্রে ঝুঁকি নিতে হয়, এক্ষেত্রে আমরা না হয় ঝুঁকিটা নিলাম। তুমি যদি বলো মা, কাল থেকে আমরা তোড়জোড় শুরু করব। এই কদিনের মধ্যে খুব বড় করে যে কিছু করতে পারবো না সেটা জানি, কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মা। তুমি শুধু একবারটি সম্মতি দাও। এমন কেউ কি আমার জীবনে আছে, মানে আমার অতীত জীবনে ছিল, যার জন্য আমি সবকিছু উপেক্ষা করে সব বাঁধন ছিন্ন করে চলে যেতে পারি? জানি না। আচ্ছা, যদি কেউ থেকেও থাকে, সে আমাকে খুঁজছে না কেন? এত যে এরা চেষ্টা করছেন, বিজ্ঞাপন দিচ্ছেন,
কোথাও চোখে পড়ছে না তার? তাহলে কি সত্যি কেউ নেই? কেউ নেই? ভাবতে গেলে বুকের ভেতরটা এমন হু হু করে উঠছে কেন?